ওয়েলকাম টু দিস ভিডিও। আবারও স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো আপনারা সকলেই জানেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ভেরিফিকেশন চলছে। আপনাদের পাড়ায় পাড়ায় আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি অ্যানেক্সার অন বা সংযোজনী অন ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে জমা করতে হবে। তারপর আধিকারিকরা সেই ফর্মটি তাদের পোর্টালে এন্ট্রি করে নতুনভাবে ভেরিফিকেশন করার পরে আবার আপনি পুনরায় আগের মতন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে সঠিক সময়ে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে দেখাবো এই ফর্মটি কিভাবে আপনি অতি যত্ন সহকারে নির্ভুলভাবে পূরণ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে লেখা আছে কৃষক বন্ধু বা কেভিডি আইডি নম্বর। তো এখানে আপনাদের কৃষক বন্ধু বা কেভিডি আইডি নম্বরটি আপনারা বসাবেন। আমি এর আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি কেবি আইডি আপনি কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করবেন। যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন। তারপরে সিল নাম্বার, এখানে এই অপশানটি ফাঁকা রেখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, 1 নম্বর অপশানে দেখবেন লেখা আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধুর রেকর্ড ও পাসবই অনুযায়ী, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পেতেন তার নামটি এখানে লিখতে হবে। কি অনুযায়ী এখানে লেখা আছে দেখুন, কৃষক বন্ধুর রেকর্ড কিংবা ব্যাংক পাসবই অনুযায়ী, অর্থাৎ কৃষক বন্ধুতে যে নামটি ছিল অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন নামটি আছে সেই বানান সহকারে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বর অপশনে দেখবেন লেখা আছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম, অর্থাৎ যদি আবেদনকারী বা সুবিধাভোগী বিবাহিত হন তাহলে তার স্ত্রীর নাম, কিংবা ছেলে হলে স্ত্রীর নাম, মেয়ে হলে স্বামীর নাম। আর যদি অবিবাহিত হয় তাহলে তার পিতা বা তার ফ্যামিলির অভিভাবকের নামটি এখানে সুন্দর করে লিখে দেবেন। তারপরে দেখবেন 3 নম্বর অপশন আছে অ্যাড্রেস বা ঠিকানা। তো প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলাটি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনার ব্লকটি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে দেখবেন লেখা আছে মৌজা বা গ্রাম বা ভিলেজ, এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে চলে আসুন নিচের দিকে, যেখানে লেখা আছে ব্যাংকের বিবরণ বা ব্যাংক ডিটেলস। তো আপনি এখানে আপনার ব্যাংক ও শাখার নাম আপনি লিখে দেবেন, এসবিআই কি বরোদা কিংবা অন্য ব্যাংক থাকলে আপনি এখানে লিখে দেবেন সুন্দরভাবে। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন আইএফসি কোড, সেই আইএফসি কোডটি এখানে সঠিকভাবে উল্লেখ করে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন এখানে। তারপরে লেখা আছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে আপনার আধার নম্বরটি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে দেখেন লেখা আছে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ড আইডি নম্বরটি এখানে সঠিকভাবে সুন্দরভাবে উল্লেখ করে দেবেন। তারপরে দেখেন লেখা আছে এসি নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ আপনি যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত আছেন সেই বিধানসভা ক্ষেত্রটির নাম এবং নম্বর দুটো একসাথে লিখে দেবেন। তারপরে আছে পার্ট নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার আপনি কত নম্বর বুথের অন্তর্গত সেই বুথ নম্বরটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে দেখেন লেখা আছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার বুথের যতগুলো ভোটার রয়েছে, অর্থাৎ আপনার বুথের ভোটার তালিকার কত নম্বর ক্রমিক নাম্বারে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে যাবেন। এই সমস্ত তথ্য আপনি আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, যেটি লেটেস্ট ভোটার লিস্ট, অর্থাৎ 2026 এসআইয়ের পরে ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্ট থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তারপর নিচের দিকে চলে আসুন, নিচের দিকে দেখবেন লেখা আছে এসআইআর অথবা WBLA 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, অর্থাৎ এএসডি অ্যাবসেন্ট, ডিজিজড, শিফটেড ইত্যাদি। তো আপনি যদি এসআইআর চলাকালীন এই সমস্ত অন্তর্ভুক্ত পড়েন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। তারপরে নিচের দিকে চলে আসুন, খ নম্বর অপশনে দেখবেন লেখা আছে অ্যাপিল ট্রাইব্যুনালে মতলবি রয়েছে কিনা, অর্থাৎ পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনি যদি আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে থাকে তাহলে আপনি অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকবেন, সেই অ্যাপ্লিকেশনটি করেছেন নাকি, করে থাকলে ইয়েস, না থাকলে নো লিখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসুন, লেখা আছে
মুলতবি সিএএ আবেদন, অর্থাৎ আপনি সিএএ আবেদনের জন্য করেছেন নাকি, যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করেন তাহলে নো লিখে দিবেন। তারপরে নিচের দিকে চলে আসুন, 9 নম্বর অপশনে লেখা আছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে পিএম কিষান যেটি রয়েছে অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি সেই প্রকল্পের সুবিধা কি আপনি পান? যদি পান তাহলে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো করবেন। প্রধান পেশা, তারপরে দেখবেন লেখা আছে প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনি প্রধান পেশা কি, এখানে অপশন রয়েছে কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ইত্যাদি। তো আপনার ক্ষেত্রে যেটি এখানে সুইট করবে সেটাই লিখবেন, যদিও এখানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যেহেতু এটা কৃষকের জন্য তো আপনারা ফার্মার লিখে দেবেন। তারপর নিচের দিকে চলে আসুন, লেখা আছে চাষযোগ্য জমির বিবরণ। চাষযোগ্য জমির বিবরণ অর্থাৎ আপনি যে জমির তথ্যটি দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই জমির তথ্য এখানে দিতে হবে। দেখেন লেখা আছে জিএল নম্বর, আপনি এই জিএল নম্বরটি কোথায় পাবেন? অর্থাৎ আপনি যে পর্চা বা খতিয়ানটি বের করেছেন সেই পর্চার ওপরের দিকে দেখবেন লেখা আছে জিএল নম্বর, সেইখান থেকে জিএল নম্বরটি আপনি পেয়ে যাবেন এবং এখানে সঠিকভাবে সুন্দরভাবে জিএল নম্বরটি আপনি বসিয়ে দিবেন। তারপরে দেখেন লেখা আছে খতিয়ান নম্বর, খতিয়ান নম্বরটি আপনি সেই পর্চা থেকে পেয়ে যাবেন, সুন্দরভাবে এখানে খতিয়ান নম্বরটি লিখে দেবেন। তারপর লেখা আছে দাগ নম্বর, দাগ নম্বরটি আপনি সেই আপনার পর্চা থেকে পেয়ে যাবেন, সেই পর্চা দেখে দেখে সুন্দরভাবে সঠিকভাবে আপনি এখানে দাগ নম্বরটি উল্লেখ করে দেবেন। তারপরে দেখুন লেখা আছে চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ আপনার পর্চাতে কতগুলো জমি উল্লেখ আছে সেই পরিমাণটি আপনাকে লিখতে হবে। এখানে দেখুন লেখা আছে একরে, অর্থাৎ কত একর জমি আছে এখানে আপনি উল্লেখ করে দেবেন। আপনার একাধিক জমি থাকলেও আপনি একাধিক জমি এখানে উল্লেখ করতে পারেন এবং সেই যে সমস্ত জমি এখানে উল্লেখ করবেন সেই সমস্ত জমির দাগ নম্বর এবং খতিয়ান নম্বর এবং জিএল নম্বরও এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে দেখুন নিচের দিকে চলে আসুন, স্বত্বলিপি এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ, আপনি যে পর্চাটি বের করেছেন পর্চার নিচের দিকে দেখবেন একটি তারিখ ও ডেট লেখা আছে, সেই তারিখ বা ডেটটি আপনি সঠিকভাবে এখানে লিখে দেবেন। তারপরে দেখুন নিচের দিকে লেখা আছে জমির দখলের ধরন, ক্রয় বা উত্তরাধিকার সূত্রে বা নামজারি বা হস্তান্তর বা অন্যান্য, অর্থাৎ আপনি যে জমিটি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন সেই জমিটি আপনি কিভাবে পেয়েছেন? ক্রয় করেছেন নাকি আপনার বাপদাদার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা হস্তান্তর করেছেন বা অন্যান্য যে কোনো কাজ থেকে আপনি যদি কিনে থাকেন তাহলে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স পে আপনি দেন কেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো এইটি হলো প্রথম পাতা, এই প্রথম পাতাটি সুন্দরভাবে আপনি ফিল আপ করে দিবেন। এবার চলে আসুন দ্বিতীয় পাতা। তো দ্বিতীয় পাতা ফিল আপ করার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে দ্বিতীয় পাতাটি কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ যে সমস্ত প্রাপক বা আবেদনকারী বিবাহিত শুধুমাত্র তাদের জন্য, অর্থাৎ যদি প্রাপক বা আবেদনকারী মহিলা হয় তাহলে এখানে তার স্বামীর ডিটেলস দিতে হবে এবং যদি সে পুরুষ হয় তাহলে এখানে তার স্ত্রীর ডিটেলস দিতে হবে। আর যারা অবিবাহিত রয়েছে তাদের জন্য এই পাতাটা ফিল আপ করতে হবে না, ফাঁকা রেখে দিলেই হবে। তারা শুধুমাত্র আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আনম্যারিড সার্টিফিকেট নিয়ে অ্যাটাচ করে দিবেন তাহলেই হবে। তো চলুন এই পাতাটি কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিই। তো দেখুন প্রথমে লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম, তো আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে উল্লেখ করবেন আর যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম উল্লেখ করবেন। তারপরে দেখুন লেখা আছে ব্যাংকের বিবরণ, আপনার স্বামী বা স্ত্রীর ব্যাংক ডিটেলস অথবা ব্যাংক শাখার নাম এখানে আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। তারপর এখানে আইএফসি কোড, তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। তারপরে এখানে আধার সংযুক্ত মোবাইল নম্বরটি উল্লেখ করে দেবেন। তারপর আপনার স্বামী বা স্ত্রীর আধার নম্বরটি উল্লেখ করে দেবেন। তারপর সেমভাবে আপনার সে এপিক নাম্বার, এসি নাম্বার বা বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপর পার্ট নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার ইত্যাদি আপনি উল্লেখ করে দেবেন। তারপর সেমভাবে কৃষক বন্ধু প্রকল্পে তিনি পায় কিনা, যদি পায় তাহলে ইয়েস, না থাকলে নো করে দিবেন। আর সেকেন্ড, যদি এসআর প্রকল্পে যদি এএসডিতে নাম থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। অ্যাপিল ট্রাইব্যুনাল মতলবি আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে সিএতে আবেদন করেছেন, থাকলে ইয়েস, না থাকলে নো। এবার পিএম কিষানের সুবিধাভোগী কিনা, এটা যদি পায় তাহলে ইয়েস, না থাকলে নো। এবার লাস্টে যেটি অপশান রয়েছে প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন, দেখুন এখানে লেখা আছে অনেকগুলি অপশান, তো এখানে যেহেতু আপনার স্ত্রী বা আপনার স্বামী কি পেশা সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। সাধারণত বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে হাউস ওয়াইফ বা অন্যান্য কাজে হবে, তো যদি হয় আপনার ক্ষেত্রে তাহলে এখানে হাউস ওয়াইফ লিখে দেবেন।
তারপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখবেন একটি অঙ্গীকারপত্র। এই অঙ্গীকারপত্রটি আপনি পড়লে পড়ে নেবেন, না হলে নাও পড়বেন, কোনো সমস্যা নাই। তাহলে নিচের দিকে দেখবেন লেখা আছে সুবিধাভোগীর স্বাক্ষর, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের এখানে একটি সিগনেচার করে দেবেন, তাহলেই হয়ে গেল আপনার সঠিক সুন্দরভাবে অতি নিখুঁতভাবে আপনার এই ফর্মটি ফিল আপ। তো শেষের দিকে বলি, আপনি এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিবেন। তো যিনি আবেদনকারী তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি এবং আপনি যে পর্চাটি বের করেছেন সেই পর্চার 1 কপি ছবি এবং আপনার রিসেন্ট অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের যে ভোটটি হলো সেই ভোটে যে ভোটার স্লিপটি দিয়েছিল সেটি, কিংবা ফাইনাল ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম রয়েছে সেই পাতাটির জেরক্স দিবেন। সাথে সাথে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সেম ডকুমেন্টসগুলো অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি আপনি সাথে দিয়ে দিবেন। আর যদি অবিবাহিত হন তাহলে আপনার ডকুমেন্টস সাথে একটি আনম্যারিড সার্টিফিকেট অ্যাটাচ করে আপনার নিকটবর্তী যেখানে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত হতে পারে কিংবা আপনার ব্লক অফিস, সেখানে গিয়ে জমা করে দেবেন। তাহলে আধিকারিকরা সমস্ত তথ্য দেখে ওনারা ভেরিফিকেশন করে দিবে, তাহলে আপনার বাকি কাজ তারাই করে নেবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এ সমস্ত আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।